আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা দিয়েছেন তার বিজয়ের কারণে এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য, আপনারা কি খেয়াল করেছেন সেটি কি শুধুই অভিনন্দন বার্তা? পৃথিবীর আর কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কি এই ধরনের চিঠি দেওয়া হয়? এবং আমাদের কাছে এটি স্পষ্ট যে এই চিঠির মধ্য দিয়ে তারেক রহমান এবং একই সঙ্গে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সতর্কতা ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে এই চিঠির মধ্য দিয়ে ডক্টর খলিল যে তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কি কারণে পেলেন তাও অনেকখানি স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনের সাথে সাথেই একটি মন্তব্য আমি করেছিলাম আপনাদের সামনে, এবং বিশেষ করে এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের 3 দিন আগে যে তড়িঘড়ি শুল্ক চুক্তি করা হলো, সেই চুক্তির ফলে মন্তব্য করেছিলাম যে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারের ডানা আগে থেকেই ছেড়ে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক, এবং তারই একটা তড়িঘড়ি ইঙ্গিত আমরা পেলাম ডোনাল্ড ট্রাম্পের কথিত অভিনন্দন বার্তায়। তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চিঠিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে যে গড়ে উঠেছে সেটি মনে করে দিয়েছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। এই পর্যন্ত হলে ঠিক থাকতো, যে ফর্মাল কথাবার্তা এরকমই হয় দুই রাষ্ট্রের মধ্যে, কিন্তু তারপর বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন চিঠিতে, ভালো করে খেয়াল করেছেন কেউ? নিশ্চয় অনেকে চোখে পড়েছে এবং এই বিষয়টি বেশ বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। তিনি বলছেন যে মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। ভালো কথা। প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে এর পরপরই তিনি বলছেন, আমি আরো আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ করতে দ্রুত নির্ণায়ক পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। মানে এই চুক্তির মাধ্যমে আমাদের সামরিক বাহিনীকেও একদিক থেকে বেঁধে ফেলা হয়েছে। ট্রাম্প বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত, আরো আপত্তিজনক যে কথাটি রয়েছে এখানে, তিনি বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এর উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরো সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে। তার মানে কি? অভিনন্দন বার্তায় সেই রাষ্ট্রের প্রতিনিধি বা রাষ্ট্রদূতের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন যে বিশেষ এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন, তারই খানিকটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। পৃথিবীর আর কোনো রাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো শুভেচ্ছা বার্তায় বা অভিনন্দন বার্তায় এই ধরনের কথা নিঃসন্দেহে থাকে না। আমি শুধু একটু মনে করিয়ে দিই কম্পারিজনের জন্য, একটু তুলনা টানি। 2018 সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা যে আবার সরকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তার পরপরই এই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন। তিনি যে চিঠি দিয়েছিলেন তার ভাষাগুলো কেমন ছিল? সেখানে তিনি দুই দেশে গণতান্ত্রিক অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির মধ্যে দুই রাষ্ট্রের যে যোগসূত্র রয়েছে সেটি মনে করিয়ে দিয়ে বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনোযোগ কেন্দ্রীভূত করবেন। একই সঙ্গে সুষ্ঠু ও পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ, মানবাধিকার রক্ষায় অঙ্গীকার, ব্যক্তির মত প্রকাশ ও গণতন্ত্রায়নের সরকারের মনোযোগ থাকবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করছে। এই ধরনের কথাবার্তা ছিল, যা থাকে সাধারণত অভিনন্দন বা শুভেচ্ছা বার্তায় একসঙ্গে কাজ করার জন্য। এবং ট্রাম্পের যে চিঠিটি আগেই বলেছি, এর মধ্য দিয়ে সবাইকে চমকে দিয়ে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো তারেক রহমানের
মন্ত্রিসভায় কেন তারেক রহমান বাধ্য হলেন অনেকখানি, সেই বিষয়টিও স্পষ্ট ইঙ্গিত দেয়। এই খলিলুর রহমান তো এই শুল্ক চুক্তি করার জন্য দেন দরবার করছিল, এবং অনেকে বলেন যে এই শুল্ক চুক্তি খুব সফলভাবে সম্পন্ন করার জন্য ডক্টর খলিলের যেই ক্যারিশমা সেটিকে মূল্যায়ন করতেই সম্ভবত তারেক রহমান তাকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। একেবারে বোগাস কথাবার্তা। বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমানকে বাধ্য করা হয়েছে, বা বিশেষ একটি শক্তির পক্ষ থেকে তারেক রহমানকে এটি করতে বাধ্য করা হয়েছে ডক্টর খলিলকে মন্ত্রিসভায় নিতে, এবং এরকম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার জন্য। আস্তে আস্তে সব স্পষ্ট হচ্ছে। তার চেয়ে বড় কথা, ওই যে বলছিলাম যে বিএনপি সরকারের ডানা অনেকখানি ছেড়ে ফেলা হয়েছে, ব্যাখ্যাও আমি করেছিলাম। তারপরেও যদি একটু ছোট করে আপনাদের মনে করিয়ে দিই, এই চুক্তির ফলে চীন বা রাশিয়ার মতো রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশ কোনো অস্ত্র কিনতে পারবে না। আমাদের যে সামরিক বাহিনী, সেখানে চাইনিজ অস্ত্র বেশি ব্যবহৃত হয়, এবং পারমাণবিক চুল্লি অন্য কোথাও থেকে নেওয়া যাবে না। যদি বিকল্প না থাকে, সেক্ষেত্রে হয়তো প্রাথমিক পর্যায়ে রাশিয়া থেকে নেওয়া যেতে পারে বা চীন থেকে নেওয়া যেতে পারে। এই চুক্তি ভঙ্গ করলে যে 37% শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল 2025 সালে, সেই 37% শুল্ক আবারও বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে যে রপ্তানিগুলো যুক্তরাষ্ট্রে, মানে যে পণ্যগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় সেক্ষেত্রে, এবং অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের উপর যুক্তরাজ্য যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়, সেটিও মানতে বাংলাদেশের যে সরকারই থাকুক না কেন তারা বাধ্য মানতে। যুক্তরাষ্ট্র থেকে 14টি বিমান কেনা হবে, বোয়িং বিমান, 37,000 কোটি টাকায়। এইসব কথা মানে শর্ত হিসেবে রয়েছে। শর্ত মানে বাংলাদেশ শর্ত দিয়ে এসেছে, মানে বাংলাদেশকে অনেকখানি বর্গা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। শুনতে অনেকের কাছে খারাপ শোনাতে পারে, এটি চরম বাস্তবতা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটা অভিশাপ হয়ে এসেছিলেন তা হয়তো আমরা এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারছি না। তারেক রহমানের সরকারের ভবিষ্যতে কি ঘটবে সেটুকু ভেবেও আমরা যথেষ্ট পরিমাণ আতঙ্কিত। ভালো থাকুন সবাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভিডিও শুরুতেই আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব, কারণ গত দুদিন ধরে আমার ভিডিওর যে আমরা 4 জনে যে ভিডিওটা করেছি, 4-5 জনে, সেখানে আপনাদের যে মন্তব্য, তাতে আমরা ভীষণ রকম উৎসাহিত এবং উজ্জীবিত বলা যায়। কোনো কটু মন্তব্য নেই। এত সুন্দর পরিষ্কার একটা মানে কমেন্ট শিট পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনারা যে আমার মন থেকে এত ভালোবাসেন, সেটা আমি গতকালকে বুঝলাম। আর গতকালকে এটাও আমি বুঝেছি যে এর মধ্যে বট বাহিনী কেউ ছিলেন না। আওয়ামী লীগের লোকজনেরা যারা আমার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন, তারাই আমার নামে এই গুজববাজ লিখতেন। বট বাহিনী কেউ নেই, তাহলে বট বাহিনী গত 2-3 দিনে তারাও লিখতেন। আপনারা কমেন্টগুলো পড়ে দেখুন, কোথাও কিন্তু সেরাম লেখা নেই। 2-1 জন লিখেছেন গুজববাজ, তারাও থাকবেই। মানুষের খুদ ধরার জন্য কিছু লোক থাকে, ভালো কাজ করলেও দেখবেন খুদ তার মধ্যে ধরে ফেলেছে। তো এরা মানুষ তো থাকবেই। তো আমি সেগুলো ধরুন 0.1% সেটাকেও ধরে না। এবার আসি শেখ হাসিনা প্রসঙ্গে। শেখ হাসিনা তিনি বিদেশ যাচ্ছেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের। ব্রিটেন চলে যাচ্ছেন শুনে অনেকে হা হা করে উঠেছিলেন যে শেখ হাসিনা ভারতবর্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্রিটেনে। এটা নিয়ে প্রচুর মন্তব্য হয়েছে। শেষ খবর যা পাওয়া গেছে, তিনি ব্রিটেন নয়, তিনি যাচ্ছেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ড হয়ে তিনি ব্রিটেনে আসবেন। ব্রিটেনে 5-7 দিন কাটিয়ে তারপর তিনি ভারতবর্ষে আসবেন। তার কিছু জরুরি কাজ রয়েছে এখানে ভারতবর্ষে,
সেগুলো সেরে আবার যখন তার মনে হবে এবার তিনি আবার যাত্রা করবেন। এই যাত্রার ডেট এখনো ঠিক হয়নি। যাত্রার ডেটটা ঠিক করতে আজকে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর আর আমাদের এনএসএ অজিত দোভাল এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের যিনি চিফ তিনিও যাচ্ছেন। তার কারণ হচ্ছে তিনি হয়তো মোদী, আমাদের প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা C-130 গ্লোব মাস্টার বিমানে উনি যান, পৃথিবীকে বুঝিয়ে দেওয়া যে শেখ হাসিনা বাংলাদেশের কাছে, বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য একটা C-130 গ্লোব মাস্টার তার জন্য বরাদ্দ করা, এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা। এবং সেখানে কিছু প্রোটোকলের ব্যাপার থাকে, কারণ C-130 গ্লোব মাস্টার এগুলো হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান। এখন একজন বিদেশি প্রাইম মিনিস্টার তিনি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানে উঠতে পারেন কিনা সেই ব্যাপারটা নিয়ে একটা কূটনৈতিক জটিলতা থাকলেও থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা করছে। যদি না হয় C-130 গ্লোব মাস্টার, যদি না হয় ওই যে কালো কালো বিশাল পেটোলা প্লেন গুলো দেখেন না, যেটা মাঝে মাঝে মোদিজি মাঝে মাঝে ঘুরে বেড়ান এদিকে ওদিকে। রিসেন্টলি উনি আসামের যে হাইওয়ে হয়েছে, হাইওয়ের উপরে তিনি C-130 গ্লোব মাস্টার ল্যান্ড করালেন, সেখান থেকে প্রধানমন্ত্রী মোদী নামলেন। এই গ্লোব মাস্টারের মানে চালনা খরচা কিন্তু প্রচুর। তো যাই হোক, ভারতবর্ষের মোদীজি যে বিমান ব্যবহার করেন, যদি উনি গ্লোব মাস্টার ব্যবহার না করতে পারেন, সেক্ষেত্রে ভারতবর্ষের মোদীজির 4টে বোয়িং রয়েছে 737, 4টে, সব কটাই কিন্তু একই রকম। এই যে উনি বিভিন্ন জায়গায় যান না, বিভিন্ন দেশে যান, আপনারা দেখেন যে একটা বিমান থেকে নরেন্দ্র মোদী নামছেন, আর একটা ব্যাকআপ বিমান কিন্তু তার পেছনে পেছনে ওড়ে, তার খবর কেউ রাখে না। ওটা ছিল ব্যাকআপ বিমান। সেটা হয় কি, যে ওর শহরে উনি যাচ্ছেন, ধরুন আমেরিকা ওয়াশিংটন ডিসিতে গেলেন, তাহলে একটা ব্যাকআপ বিমানটা গিয়ে নামবে ফ্লোরিডা বা টেক্সাস অন্য কোন এয়ারপোর্টে, সেখানে সে অপেক্ষা করবে। কারণ বিমান তো যান্ত্রিক ব্যাপার, কখনো গোলযোগ হতেই পারে, তাহলে প্রধানমন্ত্রী ফিরবেন কি করে? ব্যাকআপ বিমান। যদি সেক্ষেত্রে 4টে বিমানের থেকে একটা বিমান তাহলে শেখ হাসিনার জন্য বরাদ্দ হতে পারে। মানে তিনি হয় গ্লোব মাস্টারে যাবেন, C-130 গ্লোব মাস্টার, অথবা মোদিজি যে প্লেনে যান, যে রাজকীয় প্লেনে যান, সেই রাজকীয় প্লেন তাকে নিয়ে যাবে ফিনল্যান্ড, ফিনল্যান্ড থেকে ব্রিটেন হয়ে ভারতবর্ষ। এবার ভারতবর্ষ থেকে আবার এখন কাজকর্ম সেরে উনি যদি মনে করেন উনি ফ্রান্সে যাবেন, উনি জার্মানি যাবেন, উনি অস্ট্রেলিয়া যাবেন, উনি ব্রাজিল যাবেন, উনি রাশিয়া যাবেন, উনি চীন যাবেন, যেখানে যেতে চাইবেন সেখানেই উনি যাবেন, আবার ফিরে কিন্তু ভারতবর্ষেই আসবেন। কারণ আমি বলেছি, শেখ হাসিনা উনি ঘরে বন্দি থাকতে থাকতে ওনার একটা মানসিক চাপ তৈরি হয়েছে, ভারতবর্ষ তাকে চাপ মুক্ত করতে চাইছে। তার জন্য যা সিকিউরিটি ব্যবস্থা, যে সমস্ত ঠিকঠাক করার, এই সিকিউরিটি ব্যবস্থা ঠিকঠাক করার জন্য অজিত দোভাল যাচ্ছেন। আর তিনি এই যে ফিনল্যান্ডে যাবেন, তার কিছু কূটনৈতিক কাজকর্ম রয়েছে এবং তার দলীয় কিছু কাজকর্ম রয়েছে এবং ব্যক্তিগত কিছু কাজকর্ম রয়েছে। আর ব্রিটেন সফরটা পুরোপুরি উনি পরিবারের সঙ্গে 7টা দিন কাটাবেন, এই হচ্ছে তার আপাতত প্ল্যান। সেটা কবে যাবেন সেই মুহূর্ত ঠিক করার জন্য এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের এই তিন মূর্তি ওখানে আজকে গিয়ে তার সঙ্গে দেখা করে একটা ডেট ফাইনাল করে, যেখানে ফিনল্যান্ডে গেলে ফিনল্যান্ড সরকারের সঙ্গে জয়শঙ্কর যে কথা বলবেন, কথা বলে তাদের সঙ্গে ব্যবস্থা করবেন। এখান থেকে আমাদের এনএসএ যিনি যাচ্ছেন তিনি এবার ফিনল্যান্ডে লোক মানে আমাদের সিকিউরিটি এজেন্ট গুলো পাঠাবেন,
তারা সমস্ত ঘর বাড়ি পরীক্ষা টরীক্ষা করে দেখে রেখে দেবেন কোথায় তিনি থাকবেন না থাকবেন, সেখানে সিকিউরিটি ব্যবস্থা করা। তার 4th লেয়ার সিকিউরিটি আছে, তার 4th লেয়ার সিকিউরিটির যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, ওই 4th লেয়ার সিকিউরিটি সমস্ত নিরাপত্তা তার জন্য মানে ব্যবস্থা করার জন্য এগুলো করা হচ্ছে। আমি 2-4 দিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেবো যে কবে উনি এখান থেকে উঠছেন, কোথায় কোথায় যাবেন এবং কবে উনি আবার ভারতবর্ষে ব্যাক করবেন তার নিজস্ব কাজকর্ম সেরে, আবার যখন উদ্দেশ্যে কোথাও যাওয়ার ইচ্ছা হবে তিনি চলে যাবেন। এই গেল শেখ হাসিনার প্রসঙ্গ। এইবারেতে হচ্ছে আর একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে আলী রিয়াজ। আলী রিয়াজ তিনি কোথায়? এই যে সংবিধান সংশোধনী করে তিনি যে একেবারে মানুষকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন, তাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। একটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের ডিজিএফআই বিএনপি নির্দেশে তাকে তুলে নিয়ে গিয়ে একটা সেফ জায়গায় গৃহবন্দী করে দিয়েছেন। তার মনে করুন শপথের দিন থেকে তাকে কিন্তু আর দেখা যাচ্ছে না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই যে তারেক রহমানকে জোর করে ধমক দিয়ে ভয় দেখিয়ে তাকে দিয়ে হ্যাঁ করানো হয়েছিল। চাপে পড়ে তখন তারেক রহমান উনি হ্যাঁ বলে দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি আর ওই হ্যাঁ না এর কোনো প্রশ্নে তিনি যাননি। তিনি ভেবেছিলেন যে একবার ভোটটা হয়ে যাক, রেজাল্টটা দেখি, তারপর যা বলার বলবো। রেজাল্ট যখন দেখা গেল তিনি একদম ল্যান্ডস্লাইড ভোটে তিনি যখন জিতে গেলেন, আসলে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছেন, প্রচুর পরিমাণে ভোট দিয়েছেন। এই আমাদের সারের হাত থেকে বাঁচার জন্য এইবার আওয়ামী লীগের পরিবারের যে ভোটটা পেয়েছে, নিজেদের যে কোর ভোট আছে সব ভোট নিয়ে একেবারে ল্যান্ডস্লাইডিং ভোটে উনি জিতে গেলেন। আর যত ইঞ্জিনিয়ারিং করে ওই যা সিট পাওয়ার সেটা হচ্ছে ওই জামাত পেয়েছে, আর এই ছেলে ছোকরা যেগুলো চ্যাংড়া ছিল সেগুলো ওই 2-4টে আর ল্যাঙ্গট প্যাঙ্গট পড়া 2-4টে পেয়েছে, বাকিগুলো সব হচ্ছে ছাগলের 3য় সন্তান হয়ে গিয়েছে। এখন এই আলী রিয়াজ তিনি আছেন কোথায়? আমি প্রচুর এ ব্যাপারে খোঁজ খবর লাগাচ্ছি, আপনারাও একটুখানি আমায় যদি সাহায্য করেন তাহলে পরে আমি এই ব্যাপারে একটা ভিডিও করে সাধারণ মানুষকে আমি দেখাতে পারি। আরো কিছু প্রশ্ন আছে, যেগুলোর প্রশ্নগুলোর আমি জবাব দেব আজকে রাত্রিবেলাতে। আজকে আমরা আবার একটা লাইভ করব, যেখানে আসাদ নূর থাকবেন, আমি থাকবো, রাশেদ ভাই থাকবেন এবং সাব্বির থাকবেন, এই 4 জন। সেখানে আমি কিছু ব্রেকিং নিউজ দেব। সারের বর্তমান কি অবস্থা, তার রাষ্ট্রপতি হওয়া কি হচ্ছে আদৌ? যদি না হন তাহলে তার ভাগ্যে কি জুটছে? তিনি কি ফাঁসির দড়িতে ঝুলবেন নাকি তাকে সেফ এক্সিট দেওয়া হবে? যদি সেফ এক্সিট দেওয়া হয় তাহলে তিনি কোথায় যাবেন, তার সঙ্গে কোন দেশের যোগাযোগ হয়েছে, সেই দেশে কবে যাবেন এবং যমুনা কবে ছাড়বেন উনি? এমনি তো মনে মনে ভেঙে পড়েছেন, এখনো একটা উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি হবেন। আমি এখন এই ব্যাপারে কিছু বলবো না, সেই ব্রেকিং নিউজ আমি আপনাদের দেব ঠিক রাত্রিবেলা। আমি টাইমটা এই কারণে বলতে পারছি না, কারণ একজন থাকে কানাডায়, একজন থাকে ফ্রান্সে, একজন থাকে বাংলাদেশে, আমি থাকি ভারতে। তারপরে তো আপনাদের এখন ঈদ চলছে, আপনাদের রোজা পূজা চলছে। এই রোজা পূজার মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো সেরে নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে বসা ফলে সকলের সময়টাকে মিলিয়ে নিয়ে আমার মনে হয় 9টা 9:30 আগে বোধহয় আমরা করতে পারবো না। আপনারা একটু আমার চ্যানেলে চোখ রাখবেন, সেখানে গরম খবর আমি আপনাদের প্রকাশ করব। আপাতত আমি এই 2টো খবর আপনাদের দিলাম, শেখ হাসিনার যাত্রা, ফিনল্যান্ড যাত্রা এবং ব্রিটেন যাত্রা, কলকাতা বা ভারতবর্ষে ফিরে আসা, কিসে করে যাচ্ছেন, কোথায় থাকবেন, সে সমস্ত ব্যবস্থাপনা
এবং আলী রিয়াজ কোথায় সেই সম্পর্কিত আপনাদের জানান দিলাম। আপনাদের অকুণ্ঠ সমর্থন আমরা চাই, আরো বেশি সমর্থন করুন, কারণ বাংলাদেশে যে ক্ষতি হয়ে গিয়েছে সেই ক্ষতি একার পক্ষে সম্ভব নয় পূরণ করা। আমাদের সমবেতভাবে আপনাদের প্রত্যেকের সাপোর্ট চাই। প্রত্যেকে যদি আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমরা সারা পৃথিবীকে এক করে ফেলবো। এইটুকু আমাদের দম আছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সারা পৃথিবীকে এক করে ফেলবো। আমি ধীরে ধীরে বিদেশি যে সমস্ত আমার বন্ধু বান্ধব রয়েছেন, সে কিছু ইংরেজিতে কথা বলেন, কিছু এতে হিন্দিতে কথা বলেন, সারা পৃথিবী জুড়ে যারা রয়েছেন বিভিন্ন কাগজে, তাদেরও আমি এখানে লাইভে নিয়ে আসবো, নিয়ে এসে তাদের সঙ্গেও কথা বলবো এবং আমাদের যে কথাগুলো সেগুলো সমস্ত আওয়ামী লীগের কথাগুলো, আওয়ামী লীগের অত্যাচারের কথা, আওয়ামী লীগের ওপরে অত্যাচারের কথাগুলো আমরা তুলে ধরবো। সুতরাং আপনারা এই শো গুলো অবশ্যই করবেন। আমি একার কথা ভেবে যদি আমি করতাম তাহলে আজকে আমি আর একটা ভিডিও করে দিতাম, কিন্তু তাহলে পরে ওই ভিডিওটার কোনো যৌক্তিকতা থাকবে না। ওই ভিডিওর লোকে দেখবে কেন? ব্রেকিং নিউজ যদি কিছু না থাকে, তাই আমি 2-3টে ব্রেকিং নিউজ আমি ওই নিউজের জন্য, ওই এটার জন্য, প্ল্যাটফর্মটার জন্য রাখলাম। আপনারা, আমি আশা করব আপনারা প্রত্যেকে ওই প্ল্যাটফর্মে যোগদান করবেন এবং পুনর্ভাবে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আপনারা সবাই সমানভাবে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসবেন। এই আমাদের ঐকান্তিক প্রচেষ্টা। আমরা সেই প্রচেষ্টায় আপনাদের আমরা পাশে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।